স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব ডিসকভারি অফ ভিটামিনস এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিনের ডিফারেন্ট টাইপস। তো ভিটামিন পড়তে গেলে তো এক্ষেত্রে তাহলে আমি শুরু করতে চলেছি কিন্তু ভিটামিন সিরিজ এবং বেশ কয়েকটি ক্লাসে আমি ভিটামিন সম্বন্ধে আলোচনা করব। কিন্তু ভিটামিন তোমাদেরকে বুঝতে গেলে কিছু সিকোয়েন্স তোমাদেরকে মেনটেন করতে হবে। ওকে, তো প্রথমেই যেটা পড়বে যে কোনো একটা পার্টিকুলার ভিটামিন ধরা যাক তুমি পড়ছো, ধরা যাক তুমি ভিটামিন এ সম্বন্ধে পড়ছো এবং তোমরা দেখবে যে কেমিক্যাল নেম থাকে, ভিটামিনের একটা সুনির্দিষ্ট কেমিক্যাল নেম থাকে। তো ভিটামিন এ এর যেমন কেমিক্যাল নেম হলো রেটিনল, তাহলে সেই রেটিনল প্রধানত কোন ফর্মে থাকে, অর্থাৎ মানুষের দেহতে কোন ফর্ম প্রধানত কাজ করে, তো তাকেই আমরা বলবো অ্যাক্টিভ ফর্ম। তো প্রত্যেকটা ভিটামিনের এই অ্যাক্টিভ ফর্ম সম্পর্কে কিন্তু ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। যেমন রেটিনল যেটা, তো সেই রেটিনল দুটো অ্যাক্টিভ ফর্মে থাকে, একটা রেটিনল 1 এবং আরও একটা রেটিনল 2। এরকমভাবে প্রত্যেকটা ভিটামিনের কিন্তু অ্যাক্টিভ ফর্ম পড়তে হবে। যেমন ভিটামিন ডি আছে, ভিটামিন ডি এর কেমিক্যাল নেম হলো কোলেক্যালসিফেরল। তো ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম যেটা হবে সেটা হলো 1,25 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল, বা যাকে আমরা বলবো ক্যালসিট্রাইল। তাহলে প্রত্যেকটা ভিটামিনের কিন্তু অ্যাক্টিভ ফর্ম ভালো করে মাথায় রাখতে হবে। এরপরেই যেটা পড়তে হবে কোনো ভিটামিনে সেটা হলো তাদের বায়োকেমিক্যাল ফাংশন, অর্থাৎ প্রকৃতপক্ষে তো ভিটামিন প্রধানত ডিফারেন্ট এনজাইমসের কাজে হেল্প করে। তো বায়োকেমিক্যাল ফাংশন সম্পর্কে পড়তে হবে এবং তারপরে ডেফিসিয়েন্সি সিনড্রোম। প্রত্যেকটা ভিটামিনেরই কিন্তু কোনো না কোনো স্পেসিফিক ডেফিসিয়েন্সি সিনড্রোম থাকে। তো সেই কারণের জন্য পার্টিকুলার ডেফিসিয়েন্সি সিনড্রোম এবং সেই সিনড্রোমগুলোর কোন কোন সিমটমস আমরা দেখতে পাই সেগুলো সম্বন্ধে পড়তে হবে। এবং সবশেষে রেকমেন্ডারি ডায়েটারি অ্যালোয়েন্সেস এবং সেই সমস্ত ভিটামিনগুলো আমরা কোথা থেকে পাই বা সোর্স পড়তে হবে। তো এরকম যদি সিকোয়েন্স যদি মেনটেন করো তাহলে দেখবে যে প্রত্যেকটা ভিটামিন তোমাদের গ্রিপে চলে আসবে। কিন্তু ভিটামিন যেটা তোমাদেরকে বলছিলাম যে ভিটামিন বুঝতে গেলে প্রথমেই আমাদের জানতে হবে যে ভিটামিন প্রকৃতপক্ষে কী। দেখো, তো ক্যাসিমির ফাঙ্ক 1913 সালে ইউজড দ্য টার্ম ভিটামিন। তো ক্যাসিমির ফাঙ্ক প্রথমে এই ভিটামিন শব্দটা ব্যবহার করেছিলেন, কিন্তু এক্ষেত্রে ভিটামিনের স্পেলিংয়ে আমরা একটা ই দেখতে পাবো। কিন্তু অ্যাকচুয়ালি বর্তমানে ভিটামিনের যে স্পেলিং যেটা ইউজ করা হয় সেটা হলো ভিটামিন। তাহলে এই ই টার্মকে বর্তমানে কিন্তু অমিট করে দেওয়া হয়েছে। তো এখন আমরা যে স্পেলিং যেটা আমরা ব্যবহার করব তো সেটাই হলো VITAMIN। তো ক্যাসিমির ফাঙ্ক প্রথম এই ভিটামিন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন এবং এই ভিটামিনকে তিনি কোথা থেকে আবিষ্কার করেছিলেন? রাইস হাস্ক, অর্থাৎ ধানের যে কভারিং থাকে বা আমরা যে চাল খাই বা আমরা যে রাইস যে গ্রেন আমরা যে খাই, তো সেই গ্রেনের বাইরের দিকে যে কভারিং থাকে সেটাই হচ্ছে হাস্ক বলা হয়। অনেক সময় চালকে আমরা যখন পালিশ করি বা পলিশিং করা হয় তখন সেই হাস্ক তখন রিমুভ হয়ে যায়। তো সেই হাস্কের মধ্যে প্রকৃতপক্ষে তিনি একটা ভিটামিনকে আইডেন্টিফাই করেছিলেন। তো সেই ভিটামিন হলো ভিটামিন B1। বিষয়টা কীরকম হয় দেখো, কাসিমির ফাঙ্ক তাহলে এই ভিটামিন শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন এবং তিনি আইসোলেট অ্যান অ্যামাইন, তিনি একটা অ্যামাইনকে তিনি এক্ষেত্রে আইসোলেট করেছিলেন ফ্রম দ্য রাইস হাস্ক। ধরা যাক এটা হলো একটা রাইস গ্রেন আছে, এটা হলো একটা রাইস গ্রেন আছে। তো রাইস গ্রেনের বাইরের দিকে যে কভারিং থাকবে তো তাকেই আমরা বলবো হাস্ক। সুতরাং এটাই হলো প্রধানত হাস্ক এবং এই হাস্ক থেকে তিনি একটা ভিটামিনকে তিনি বের করলেন বা আবিষ্কার করলেন একটা স্পেসিফিক অ্যামাইনকে। তো সেই অ্যামাইনকেই বলা হয় B1। পরবর্তীকালে দেখা গেল যে এই যে অ্যামাইন যেটাকে তিনি এই রাইস হাস্ক থেকে যেটাকে আইসোলেট করেছিলেন তো এটাই কিন্তু প্রকৃতপক্ষে ভিটামিন B1। এবং এই B1 প্রধানত যে রোগের ট্রিটমেন্টে ব্যবহৃত হয় B1, তো সেটা হলো বেরিবেরি। যেটা বলছিলাম যে কোনো একটা পার্টিকুলার ভিটামিন প্রধানত একটা পার্টিকুলার স্পেসিফিক তারা কিন্তু ডিজিজ ঘটায় তাদের ডেফিসিয়েন্সির জন্য। তো ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সির জন্য যে পার্টিকুলার রোগ হয় তো সেটাই হলো বেরিবেরি। তো তাহলে এই ভিটামিনটা কোথায় থাকবে? এটা রাইস হাস্কের মধ্যে থাকে। যদি আমরা পলিশিং রাইস আমরা যদি ব্যবহার করি তাহলে কিন্তু এই ভিটামিন B1 এর পরিমাণ প্রচুর কমে যায় এবং তার ফলে আমরা বেরিবেরি রোগে আক্রান্ত হতে পারি। এবং এই হাস্কযুক্ত রাইসকেই প্রধানত তিনি পায়রার ক্ষেত্রে পিজিয়ানের ক্ষেত্রে তিনি দেখেছিলেন যে পিজিয়ানের বেরিবেরি রোগের কারণই হচ্ছে এটা যে কোনো পায়রাকে যদি আমরা পলিশ রাইস আমরা তাকে খেতে দিই তাহলে সে কিন্তু এই বেরিবেরি রোগে আক্রান্ত হয়। বেরিবেরি ডিফারেন্ট টাইপের হতে পারে, ড্রাই বেরিবেরি হতে পারে, ওয়েট বেরিবেরি হতে পারে। তো যেরকমই হোক না কেন আমরা পরে আলোচনা করব সেই সম্বন্ধে। তো এক্ষেত্রে যদি আমরা পলিশিং রাইস কোনো পায়রাকে খেতে দিই তাহলে কিন্তু তার এই বেরিবেরি রোগ হয়। কিন্তু তাকে ন্যাচারাল আমরা রাইস গ্রেন তাকে খেতে দিই তাহলে সেই বেরিবেরি রোগ থেকে সে কিন্তু বেরিয়ে আসতে পারে। সুতরাং কোনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হয় কোনো ভিটামিনের তো সেক্ষেত্রে সেই
ভিটামিন যদি আমরা সাপ্লাই দিই কোনো পার্টিকুলার এনিম্যালে বা মানুষকে, তাহলে কিন্তু সেই রোগকে সে প্রতিরোধ করতে পারে। তো বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক এটাই দেখিয়েছিলেন যে পলিশড রাইস যদি আমরা পিজিয়ানকে দিই, তাহলে সেই পিজিয়ান কিন্তু বেরি রোগে আক্রান্ত হয়। আবার তাকে যখন আমরা ন্যাচারাল যখন আমরা রাইস দেবো, যার মধ্যে হাস্ক থাকবে, যার মধ্যে কভারিং থাকবে, তো সেটা যদি দিই তাহলে কিন্তু সেই পিজিয়ান এই বেরি রোগ থেকে বেরিয়ে আসে। ওকে, তো এক্ষেত্রে তাহলে এটাই হলো প্রকৃতপক্ষে ভিটামিনের আবিষ্কার এবং এটাই হলো আবিষ্কারের আইডিয়া। তো এই প্রসঙ্গে বলি যে ভিটামিন প্রকৃতপক্ষে কি। দেখো, ভিটামিনকে বোঝানোর জন্য বিজ্ঞানী অ্যালবার্ট জর্জি একটি খুব গুরুত্বপূর্ণ সেন্টেন্স ব্যবহার করেছিলেন। তো অ্যালবার্ট জর্জি হলেন সেই সায়েন্টিস্ট যিনি ভিটামিন সি আবিষ্কার করেন। তাহলে ভিটামিন সি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট জর্জি। সো হি ডিসকভার্ড ভিটামিন সি। এবং অ্যালবার্ট জর্জি এটাই বলেছিলেন, ভিটামিন হলো এমন একটা সাবস্ট্যান্স, অর্থাৎ এমন একটা পদার্থ যেটাকে আমরা ইফ উই ডু নট ইট, যদি আমরা এটাকে যদি না খাই তাহলে আমরা অসুস্থ হয়ে যাই। সো উই বিকামস ইল। ওকে, এই কথাটা বলেছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট জর্জি, যিনি ভিটামিন সি আবিষ্কার করেন। তাহলে ভিটামিন হলো এমন একটা মেটেরিয়ালস, এমন একটা পদার্থ, এমন একটা কেমিক্যাল, এমন একটা অর্গ্যানিক কেমিক্যাল, তো সেটা যদি আমরা না খাই তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাব। এবং এনআই লুনিন 1881 সালে প্রকৃতপক্ষে তিনি ভিটামিন আবিষ্কার করেন। সুতরাং ভিটামিন আবিষ্কারের ক্রেডিট যাকে দেওয়া হয়, তো তিনি হলেন এনআই লুনিন। সো এনআই লুনিন ডিসকভার্ড ভিটামিন। ওকে, সো হি ডিসকভার্ড ভিটামিন। এর সাথে সাথে দেখো হপকিন্স ভিটামিনকে বলেছিলেন অ্যাক্সেসরি ফ্যাক্টর। সুতরাং হপকিন্স ভিটামিনকে বলেন অ্যাক্সেসরি ফ্যাক্টর। তো এই সমস্ত সায়েন্টিস্টই প্রধানত ভিটামিনের আবিষ্কারের সঙ্গে প্রধানত রিলেটেড। এরপরে দেখো ভিটামিন শব্দটার মানে কি। অ্যাকচুয়ালি ভিটামিন মানে হলো মানে হচ্ছে ভাইটাল, এবং অ্যামাইন তো একে আমরা বলবো ভাইটাল অ্যামাইন। প্রকৃতপক্ষে এরকম ভাবা যেত যে ভিটামিনের মধ্যে যেহেতু প্রোটিন থাকে, আগে ভাবতেন সায়েন্টিস্টরা যে ভিটামিনের মধ্যে প্রধানত অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যেহেতু অ্যামাইনো গ্রুপ থাকে, সেই জন্য একে বলা হতো যে এমন টাইপের প্রোটিন বা এমন টাইপের অ্যামাইনো অ্যাসিডযুক্ত কোনো অর্গ্যানিক কেমিক্যাল যেটা প্রধানত জীবের বেঁচে থাকার জন্য বা জীবের সুস্থ থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই জন্যই ভিটামিনকে বলা হয় ভাইটাল অ্যামাইন। একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে ভিটামিন প্রকৃতপক্ষে কেন এত দরকার। দেখো, ধরা যাক একটা র্যাট আছে। সুতরাং এটা ধরা যাক তুমি একটা র্যাট ধরে নাও। তো সেই র্যাটকে যদি আমরা আর্টিফিশিয়াল কোনো ফুড দিই, তো আর্টিফিশিয়াল ফুডের মধ্যে কি থাকবে? ধরা যাক এই র্যাটকে দেওয়া হয়েছে কার্বোহাইড্রেট দেওয়া হয়েছে, এই র্যাটকে আমরা প্রোটিন দিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে তাকে লিপিড দিয়েছি বা ফ্যাট দিয়েছি, এবং তার সাথে সাথে একে আমরা মিনারেলসও দিয়েছি। ওকে, কিন্তু কোনো রকম ভিটামিনস আমরা দিইনি। তাহলে এই র্যাটকে যদি করা হয় আর্টিফিশিয়ালি, তাকে যদি এই সমস্ত ফুডগুলোকে যদি প্রোভাইড করা হয়, তাহলে এই র্যাটের কিন্তু প্রপার গ্রোথ হবে না। সুতরাং এক্ষেত্রে নো গ্রোথ অ্যান্ড প্রকৃতপক্ষে এর কিন্তু প্রপার গ্রোথ তখন কিন্তু হ্যাম্পার হবে। ওকে, অর্থাৎ সঠিকের বৃদ্ধি হবে না, এবং তার সাথে সাথে এ কিন্তু অসুস্থ হয়ে যাবে। রাইট? তো এই জায়গাতে তাহলে দেখো, সমস্ত রকমের খাদ্যের সমস্ত মেটেরিয়ালস এই র্যাটকে প্রোভাইড করা হয়েছে। কার্বোহাইড্রেট দেওয়া হয়েছে এনার্জির জন্য, প্রোটিন দেওয়া হয়েছে, লিপিড দেওয়া হয়েছে, এবং মিনারেলস দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে ভিটামিন দেওয়া হয়নি। এবার এই র্যাটকে যদি আমরা ন্যাচারাল কোনো ফুড দিই, সুতরাং ন্যাচারাল কোনো ফুড আমরা র্যাটকে দিলাম, এই র্যাটকে আমরা ন্যাচারাল ফুড দিলাম। তাহলে ন্যাচারাল ফুড যদি আমরা এই র্যাটকে যদি আমরা দিই, তো ন্যাচারাল ফুডের মধ্যে তাহলে কি থাকবে? সমস্ত মেটেরিয়ালস থাকবে। অর্থাৎ ন্যাচারাল ফুডের মধ্যে যেমন কার্বোহাইড্রেট থাকে, তার সঙ্গে সঙ্গে ন্যাচারাল ফুডের মধ্যে আমরা প্রোটিন পাবো, তার সাথে সাথে ন্যাচারাল ফুডে আমরা লিপিড পাবো, ন্যাচারাল ফুডে আমরা মিনারেলস পাবো, এবং ন্যাচারাল ফুডের মধ্যে কিন্তু আমরা ভিটামিনসকেও পাবো। ওকে, তো ভিটামিনসকেও কিন্তু আমরা এই ন্যাচারাল ফুডের মধ্যে আমরা পাবো। তাহলে ভিটামিনযুক্ত এই ন্যাচারাল ফুডকে যদি আবার সেই র্যাটকে আমরা যদি দিই, তাহলে কিন্তু এর প্রপার গ্রোথ হবে, এবং তার সঙ্গে সঙ্গে সে সেই অসুস্থ অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারবে। ওকে, সুতরাং এক্ষেত্রে সে কিন্তু প্রপার গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে প্রপার তার কিন্তু ডেভেলপমেন্ট হবে। সো প্রপার ডেভেলপমেন্ট হবে এবং সেই র্যাট কিন্তু হেলদি হবে। তো এই জায়গাতেই কিন্তু ভিটামিনের ক্যারিশমা, অর্থাৎ অন্যান্য খাবারের সমস্ত মেটেরিয়ালস তো অবশ্যই লাগবে, কিন্তু প্রপার গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এক্সপেরিমেন্টালি দেখা গেছে সেই জন্য এই ভিটামিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা
নিউট্রিয়েন্টস। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রপার্টিজ অফ ভিটামিন। সুতরাং ভিটামিনের কিছু ধর্ম আমরা একটু দেখে নিই। দেখো, ভিটামিন কিন্তু সবসময় অর্গ্যানিক মেটেরিয়ালস হবে, অর্থাৎ ভিটামিন কিন্তু সবসময় জৈব পদার্থ হবে, সো দে আর অর্গ্যানিক। এবং সেকেন্ড যেটা, ভিটামিন প্রধানত খুব স্মল অ্যামাউন্টে প্রধানত লাগবে, সুতরাং ভিটামিন কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস, অর্থাৎ ভিটামিন যে অনেক প্রয়োজন হবে সেরকম নয়, খুব স্মল অ্যামাউন্টে প্রধানত মানুষের ক্ষেত্রে ভিটামিন লাগে, তো সেই জন্য ভিটামিন কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টস হবে। এর সাথে সাথে ভিটামিন কিন্তু কোনো রকম এনার্জি প্রোভাইড করে না, সো দে প্রোভাইড নো এনার্জি। প্রকৃতপক্ষে কার্বোহাইড্রেট বা অন্যান্য ফুড থেকে আমরা যেরকম এনার্জি পাই, কিন্তু ভিটামিন কিন্তু প্রকৃতপক্ষে কোনো রকম এনার্জি প্রোভাইড করে না। এবং ভিটামিন কিন্তু নট সিনথেসাইজড ইন বডি, সো ভিটামিন কিন্তু বডিতে সিনথেসিস হয় না, সো নট সিনথেসাইজ ইন বডি। তাহলে বডিতে কিন্তু ভিটামিন সিনথেসিস হয় না, এক্সেপ্ট কিছু কিছু ভিটামিন আছে, যেমন ভিটামিন ডি, সাম বি কমপ্লেক্স, যেমন আমরা জানি যে স্কিনেতে ভিটামিন ডি তৈরি হয়, এবং তার সঙ্গে সঙ্গে সাম ভিটামিন বি, কিছু ভিটামিন বি আছে, এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন কে, যেগুলো বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে প্রধানত তৈরি হয়। তো কিছু ভিটামিন বি এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন কে, এগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে আমাদের অন্ত্রে তৈরি হয়। এছাড়া এই কয়েকটা ভিটামিন ছাড়া ম্যাক্সিমাম ভিটামিন কিন্তু আমাদের দেহতে প্রধানত সিনথেসিস হয় না। সেই কারণের জন্য ফুডের মধ্য দিয়ে আমাদেরকে এই ভিটামিনকে আমাদেরকে ইনটেক করতে হয়, এবং যদি ভিটামিনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কিন্তু আমাদেরকে ভিটামিন সাপ্লিমেন্ট নিতে হয়। তোমরা জানো যে শিশুদেরকে, ছোটদেরকে বা যারা গ্রোয়িং চিলড্রেন, তো তাদেরকে অনেক সময় ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়। এমনকি সদ্যজাত যে সমস্ত শিশু যার বয়স 1 বছরের নিচে, তাদেরকেও প্রধানত অনেক সময় ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে হয়। তো সেই কারণের জন্য, কারণ ব্রেস্ট মিল্কে প্রচুর পরিমাণে ভিটামিন ডি কম থাকে, তাহলে ভিটামিনকে কিন্তু বাইরে থেকে ম্যাক্সিমাম ভিটামিনকে প্রোভাইড করতে হয়। ফুডের মধ্য দিয়েই প্রধানত ভিটামিন আমাদের দেহের মধ্যে আসে, এবং ম্যাক্সিমাম ভিটামিন কিন্তু কোএনজাইম হিসাবে কাজ করে। সুতরাং ভিটামিন বি যে কমপ্লেক্স আছে, তো এই বি কমপ্লেক্সগুলো জেনারেলি কোএনজাইম হিসাবে কাজ করে, মানে এনজাইমের কাজে প্রধানত এরা হেল্প করে। তো এই জায়গাতে ভিটামিন বুঝতে গেলে তোমাদেরকে কিন্তু আরও একটা আইডিয়া নিতে হবে, তো সেটা হলো কোএনজাইম। তাহলে কাকে বলবো? দেখো, যে সমস্ত এনজাইমগুলো হলো এনজাইম, তো হলো এনজাইম কাকে বলে? যে সমস্ত এনজাইমের মধ্যে প্রোটিন পার্ট থাকবে এবং তার সঙ্গে সঙ্গে নন প্রোটিন পার্ট থাকবে। তো প্রোটিন পার্ট যেটা থাকবে, তো তাকেই আমরা বলবো অ্যাপো এনজাইম, এবং নন প্রোটিন যে সমস্ত পার্ট থাকবে, এই হলো এনজাইমের যে নন প্রোটিন যে পার্ট, তো তাকেই বলা হয় কোফ্যাক্টর। ওকে, তো তাকেই আমরা বলবো কোফ্যাক্টর। এবং এই কোফ্যাক্টর প্রধানত 3 ধরনের হতে পারে, অর্থাৎ হলো এনজাইমের প্রধানত 2টো কম্পোনেন্ট, একটা অ্যাপো এনজাইম যেটা তার প্রোটিন পার্ট, এবং নন প্রোটিন যে পার্ট, তো তাকেই আমরা বলবো কোফ্যাক্টর। এবং কোফ্যাক্টর প্রধানত ডিফারেন্ট রকমের হতে পারে, এবং এই কোফ্যাক্টর প্রধানত এটা প্রস্থেটিক গ্রুপ হতে পারে, অর্থাৎ এনজাইমের সঙ্গে যখন কোনো কেমিক্যাল বা কোনো কম্পাউন্ড যখন খুব টাইটলি যুক্ত থাকে, তো তখনই তাকে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ। অর্থাৎ অ্যাপো এনজাইমের সঙ্গে যখন কোনো কম্পাউন্ড যখন টাইটলি যখন বাউন্ড হয়ে থাকে, তো তখনই তাকে আমরা বলবো প্রস্থেটিক গ্রুপ। আর কোএনজাইম তাহলে কাকে বলবো? যখন অ্যাপো এনজাইমের সঙ্গে যে সমস্ত কম্পাউন্ডগুলো লুজলি যুক্ত থাকবে, অর্থাৎ লুজলি যেগুলো বাউন্ড হয়ে থাকে, তো তাদেরকেই আমরা বলবো কোএনজাইম। এবং কোফ্যাক্টর কিন্তু মেটাল অ্যাক্টিভেটর হতে পারে, সুতরাং কোফ্যাক্টর বিভিন্ন ধাতব আয়ন হতে পারে। যেমন তোমরা জানো যে ম্যাগনেসিয়াম আয়ন অনেক সময় ডিএনএ পলিমারেসের কাজে হেল্প করে, এবং মলিবডেনাম প্রধানত নাইট্রোজেনাস এনজাইমের কাজে হেল্প করে। তাহলে এগুলো সব কিন্তু কোফ্যাক্টর হিসাবে কাজ করে। দেন কোফ্যাক্টর প্রধানত 3 ধরনের হয়, একটি প্রস্থেটিক গ্রুপ যেটা অ্যাপো এনজাইমের সঙ্গে টাইটলি যুক্ত থাকে, এবং যেটা অ্যাপো এনজাইমের সঙ্গে লুজলি যুক্ত থাকে, তো তাকেই আমরা বলবো কোএনজাইম। এবং অসংখ্য ভিটামিন, বিশেষত ভিটামিন বি কমপ্লেক্স প্রধানত এই কোএনজাইম হিসাবে কাজ করে এবং এনজাইমের কাজে হেল্প করে। তো এই সমস্ত ভিটামিনের যদি অভাব হয়, তাহলে এনজাইম ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না, এবং তার ফলে আমরা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হব। তো এইগুলোই হলো প্রধানত ভিটামিনের আবিষ্কার এবং তার সঙ্গে সঙ্গে ভিটামিন সম্পর্কে আইডিয়া। তাহলে ভিটামিন হলো এক রকমের অর্গ্যানিক কম্পাউন্ড, যেগুলো খুব কম পরিমাণে আমাদের দেহতে লাগে, এবং যেহেতু আমাদের দেহ সেগুলোকে তৈরি করতে পারে না ভিটামিনকে, তো সেই জন্য সাপ্লিমেন্টের মধ্য দিয়ে বা বাইরে থেকে এই ভিটামিনকে প্রোভাইড করতে হয়। এবং ভিটামিন জেনারেলি অর্গ্যানিক মেটেরিয়ালস হয়, প্রধানত জৈব যৌগ হয়, কোনো ইনঅর্গ্যানিক কেমিক্যালস প্রধানত ভিটামিন হিসেবে কাজ করতে পারে না। এবং ভিটামিন এবং তার সঙ্গে সঙ্গে দেখো, ভিটামিন প্রধানত কোএনজাইম হিসেবে কাজ করে, বিভিন্ন ভিটামিন কোএনজাইম হিসেবে কাজ করে, অর্থাৎ এনজাইমের কাজে হেল্প করে।
এবং এর সাথে সাথে আমরা দেখলাম যে রাইস হাস্কের মধ্যে যে ভিটামিন থাকে যার নাম ভিটামিন B1, তো সেই ভিটামিন B1কে প্রথম আইসোলেট করেছিলেন বিজ্ঞানী ক্যাশিমির ফাঙ্ক। ভিটামিনকে ব্রডলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি হলো ফ্যাট সলিউবল ভিটামিন এবং আরও এক রকমের ভিটামিন হলো ওয়াটার সলিউবল ভিটামিন। প্রধানত ফ্যাট সলিউবল ভিটামিন আমরা কাদেরকে বলবো? দেখো, যে সমস্ত ভিটামিনগুলো যখন স্মল ইন্টেস্টাইন থেকে যখন ফ্যাটের যখন অ্যাবসর্পশন হয়, তো সেই সময় প্রধানত এই ভিটামিনগুলো লিপিডের সাথে সাথে এরা অ্যাবসর্ব হয়, তো সেই জন্যই এদেরকে আমরা বলবো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। তো এই ফ্যাটে দ্রবণীয় ভিটামিন প্রধানত 4 রকমের হয়। ভিটামিন এ, যাকে আমরা বলবো রেটিনল। ওকে, আমি আবারও বলছি, প্রত্যেকটা ভিটামিনের কিন্তু অ্যাক্টিভ ফর্ম পড়তে হবে। এক্ষেত্রে কেমিক্যাল নেম কিন্তু রেটিনল, কিন্তু সেটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে, অর্থাৎ হিউম্যান দেহতে কিন্তু ডিফারেন্ট কেমিক্যাল ফর্মে সেটা থাকবে। তার কাজ করার জন্য এই রেটিনলকে কিন্তু চেঞ্জ হতে হবে। তো এটাই হলো কোনো পার্টিকুলার ভিটামিনের অ্যাক্টিভ ফর্ম। তো ভিটামিন এ যেটা আছে, তাহলে তার কেমিক্যাল নেম বা রাসায়নিক নাম হলো রেটিনল। এবং ভিটামিন ডি যেটা আছে, তো তাকেই আমরা বলবো কোলেক্যালসিফেরল। তো কোলেক্যালসিফেরলের যে অ্যাক্টিভ ফর্ম সেটি হলো ক্যালসিট্রাইল, যাকে আমরা বলবো 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। এর সাথে সাথে ভিটামিন ই আছে, তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। এবং ভিটামিন কে আছে, এদের রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। তো এই 4টে ভিটামিন প্রধানত ফ্যাট সলিউবল ভিটামিন। এরপরে সেকেন্ড টাইপের যে ভিটামিন আছে সেটা হলো ওয়াটার সলিউবল ভিটামিন। তো ওয়াটার সলিউবল ভিটামিনের মধ্যে প্রথমেই যেটা আছে সেটা হলো ভিটামিন সি। এবং ভিটামিন সি জেনারেলি তোমরা জানো যে সাইট্রাস ফুডে পাওয়া যায়। এবং ভিটামিন সি এর যে কেমিক্যাল নেম, তো সেই ভিটামিন সিকে বলা হয় অ্যাসকর্বিক অ্যাসিড। এবং এই ভিটামিন সি কিন্তু প্রধানত অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। তো এটা কিন্তু নন বি কমপ্লেক্স ভিটামিন, অর্থাৎ বি কমপ্লেক্সের এটা পার্ট নয়। এরপরে যে ভিটামিন ওয়াটার সলিউবল ভিটামিন থাকবে সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স। তো এই বি কমপ্লেক্স ভিটামিনকে প্রধানত আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। কিছু ভিটামিন আছে এনার্জি রিলিজিং ভিটামিন, তার মানে কি এরা প্রধানত এনজাইমের কো এনজাইম হিসাবে কাজ করে, কোনো পার্টিকুলার এনজাইমের কো এনজাইম হিসাবে কাজ করে, অর্থাৎ সেই এনজাইমের অ্যাপো এনজাইমের সঙ্গে যুক্ত হতে পারে। তো সেই কারণের জন্য এবং সেই সমস্ত এনজাইমগুলো প্রধানত আমাদের রেসপিরেশনে হেল্প করে, এবং রেসপিরেশন যেহেতু এটিপি তৈরি করে, তো সেই জন্য এদেরকে আমরা এনার্জি রিলিজিং এনজাইম বলবো বা ভিটামিন বলবো। তো এক্ষেত্রে দেখো, এনার্জি রিলিজিং যে সমস্ত বি কমপ্লেক্স আছে, প্রথম যেটা আছে সেটা হলো B1। B1কে বলা হয় থায়ামিন, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম। তো B1 প্রধানত বেরি রোগ প্রতিরোধ করে। এছাড়া ভিটামিন B2, যাকে আমরা বলবো রাইবোফ্লাভিন। ভিটামিন B3 আছে, তো যার কেমিক্যাল নেম হলো নিয়াসিন। ভিটামিন B5 আছে, যার কেমিক্যাল নেম হলো প্যান্টোথেনিক অ্যাসিড। এবং ভিটামিন B7 আছে, যার কেমিক্যাল নেম হলো বায়োটিন। এবং কিছু ভিটামিন আছে হিমাটোপয়েটিক, অর্থাৎ আরবিসি তৈরি করে। তো এই সমস্ত ভিটামিনের অভাবে প্রধানত আমাদের অ্যানিমিয়ার মতো ডিজিজ হয়। ডিফারেন্ট টাইপের অ্যানিমিয়া আছে, যাকে আমরা বলবো নিউট্রিশনাল অ্যানিমিয়া। তো সেগুলো সম্বন্ধে আমি পরে আলোচনা করব। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আছে, সুতরাং ডিফারেন্ট টাইপের অ্যানিমিয়া খুব গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে দেখো, হিমাটোপয়েটিক যে সমস্ত ভিটামিন আছে যারা প্রধানত আরবিসির সিনথেসিসের সঙ্গে রিলেটেড, ভিটামিন B9 আছে, তো যাকে আমরা বলবো ফলিক অ্যাসিড। এবং ভিটামিন B12 আছে, যাকে আমরা বলবো কোবালামিন। এই প্রসঙ্গে বলি যে এই যে বি কমপ্লেক্স আছে, সমস্ত ভিটামিন কিন্তু ওয়াটারের সাহায্যেই এরা কিন্তু আমাদের দেহতে অ্যাবসর্ব হয়ে যায়, এক্সেপ্ট দ্য ভিটামিন B12। তো ভিটামিন B12 এর অ্যাবসর্পশনের জন্য অবশ্যই যেটা লাগে তার নাম হচ্ছে ক্যাসলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিটামিন B12 এর অ্যাবসর্পশনের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাসলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর। এবং ভিটামিন B12কে সেই জন্য বলা হয় এক্সট্রিনসিক ফ্যাক্টর। ওকে, সো ভিটামিন B12 এর অ্যাবসর্পশনের জন্য ক্যাসলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর লাগে, যেটা প্রধানত স্টোমাকের প্যারাইটাল সেল থেকে সিক্রেটেড হয়। এবং ভিটামিন B12কে আমরা বলবো এক্সট্রিনসিক ফ্যাক্টর। তাহলে এদের অ্যাবসর্পশনের জন্য কিন্তু ইন্ট্রিনসিক ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিটামিন B9 এবং ভিটামিন B12 প্রধানত আরবিসি সিনথেসিসের সঙ্গে রিলেটেড। এর সাথে সাথে অন্য যে ফর্ম আছে ভিটামিন B6 আছে, পাইরিডক্সিন। এই প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। এবং সবশেষে আরও একটা টার্মের কথা বলবো, তো সেই টার্ম হলো ভিটামিনয়েডস। একটু আমি লেখার চেষ্টা করি। ভিটামিনয়েডস, দেখো যখনই তোমরা ভিটামিন বি কমপ্লেক্স পড়বে, তো আমরা তো এক্ষেত্রে আমরা দেখছি যে ভিটামিন B1 আছে, B2, B3 আছে, তাহলে B4 কোথায় গেল? সুতরাং এই জায়গাতে তোমাদের মনে প্রশ্ন জাগবে যে ভিটামিন B4 তাহলে কোথায় গেল? তো এই যে ভিটামিন B4, আমার এখানে লেখা উচিত ছিল ভিটামিন B4। অ্যাকচুয়ালি যেটা ভিটামিন B4 সেটা অনেক বেশি পরিমাণে লাগে, এবং এই ভিটামিন B4কে আমরা বলবো কোলিন।
তাহলে ভিটামিন জেনারেলি স্মল অ্যামাউন্টে প্রধানত আমাদের প্রয়োজন হয়, কিন্তু কিছু কিছু কম্পাউন্ড আছে যেগুলো অর্গ্যানিক কম্পাউন্ড, যেগুলো হিউজ অ্যামাউন্টে আমাদের প্রয়োজন হয়, তো তাদেরকে ভিটামিন না বলে ভিটামিনয়েডস বলা হয়। তো এই জায়গাতে তাহলে ভিটামিন B4 যাকে আমরা বলবো, যেটা হলো কোলিন, যেহেতু এটা হিউজ অ্যামাউন্টে লাগে, তো সেই জন্য একে ভিটামিন না বলে প্রধানত ভিটামিনয়েডস বলা হয়। এবং ভিটামিন B7 পেয়েছি। এবার তাহলে তোমাদের মনে প্রশ্ন জাগবে ভিটামিন B8 কোথায় গেল? তাহলে দেখো ভিটামিন B8 যেটা, সেটাই হলো ইনোসিটল প্রধানত প্লাজমা মেমব্রেনের বিভিন্ন উপাদান হিসাবে এই ইনোসিটল কাজ করে। এটাও যেহেতু অনেক বেশি পরিমাণে লাগে, সেই জন্য একে কিন্তু বি কমপ্লেক্সের সঙ্গে ইনক্লুড করা হয় না, তো একে বলা হয় ভিটামিনয়েডস। তাহলে যে সমস্ত কম্পাউন্ড যেগুলো হিউজ অ্যামাউন্টে লাগবে, তো তাদেরকেই আমরা বলবো ভিটামিনয়েডস। ওকে, তো এই ছিল আজকের ক্লাস। আমরা পরের ক্লাসগুলোতে আমরা পরপর বিভিন্ন রকমের ভিটামিনগুলোর সম্বন্ধে আলোচনা করব। আমরা এক্ষেত্রে দেখলাম প্রথমেই যে কিছু এমিনেন্ট সায়েন্টিস্টের কথা আমি তোমাদেরকে বললাম, যাদের নাম ভিটামিনের ডিসকভারির সঙ্গে রিলেটেড, এবং তার সাথে সাথে আমরা দেখলাম যে কোনো একটা র্যাটকে, এক্সপেরিমেন্টালি কোনো র্যাটকে যদি আমরা আর্টিফিশিয়াল ফুড প্রোভাইড করি যার মধ্যে কোনো ভিটামিন থাকে না, তাহলে সেই র্যাটের কিন্তু প্রপার গ্রোথ হবে না, সে অসুস্থ হয়ে যাবে। তাহলে তার প্রপার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য অবশ্যই কিন্তু তাকে ভিটামিন সাপ্লাই করতে হবে, এবং এই জায়গাতেই কিন্তু ভিটামিনের গুরুত্ব। এবং ভিটামিনের অভাবে প্রধানত ডিফারেন্ট টাইপের ডিজিজ হয়, যেমন আমরা দেখলাম যে ভিটামিন B1 এর অভাবে বেরি রোগ হয়। এরপরেই আমরা দেখলাম যে ভিটামিন এর প্রধানত প্রপার্টিস, এটা খুব কম পরিমাণে লাগে, এরা প্রধানত অর্গ্যানিক, এবং আমাদের দেহে প্রধানত ভিটামিন তৈরি হয় না। এবং তারপরে আমরা দেখলাম যে ক্লাসিফিকেশন, অর্থাৎ কোনগুলো ফ্যাট সলিউবল ভিটামিন এবং ভিটামিন বি কমপ্লেক্স কোনগুলো এবং ভিটামিনয়েডস কোনগুলো। আশা করি ভিটামিন সম্পর্কে তোমাদের আইডিয়া একদম ক্লিয়ার হয়েছে, প্রকৃতপক্ষে ভিটামিন কি এবং ভিটামিন কিভাবে আবিষ্কার হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি ক্রমশ বিভিন্ন রকমের ভিটামিনগুলো সম্পর্কে আলোচনা করব, এবং স্কুল লেভেলে আমাদের প্রচুর কাজে লাগে স্কুলের স্টুডেন্টসদেরকে বোঝানোর জন্য। ভিটামিন তাদের সিলেবাসে আছে, তো সেই কারণের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা মানুষেরও কিন্তু ভিটামিন সম্পর্কে আইডিয়া রাখা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন ভিটামিন পড়তে যাই তখন আমাদের ইরিটেটিং লাগে। আশা করি এই ক্লাসগুলো পড়লে, এর কারণটা ইরিটেটিং লাগে এই কারণের জন্য, কারণ আমরা বুঝতে পারি না বা আমরা বোঝার চেষ্টা করি না, কিন্তু তুমি যদি বোঝো তাহলে দেখবে যে বায়োকেমিস্ট্রির এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। এবং ভিটামিনও কিন্তু খুব ইন্টারেস্টিং, প্রত্যেকটা মানুষের জানা দরকার, প্রত্যেকের এই ভিটামিন সম্পর্কে নলেজ রাখা গুরুত্বপূর্ণ। আজকে তাহলে এই পর্যন্তই, সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।